স্বাভাবিক সংখ্যা শুরু হবে কোথা থেকে? 1 থেকে। এরকম দেওয়া আছে 1 2 3 4 এভাবে চলছে। তারপরে কিছু গ্যাপ আছে 50-এর আগে, তো এখানে অন্য সংখ্যাও বসতে পারে। যেমন ধরো 4-এর পরে 5, 5 থেকে 49 পর্যন্ত হবে, 50-এর আগে পর্যন্ত। 50-এর আগে সংখ্যা বা গণনার সংখ্যা ইংলিশে বলা হয় ন্যাশনাল নাম্বার। শুরু কোথা থেকে? 1 থেকে। এটা কি আছে? 1 2 3 4 এভাবে চলছে। তারপর আরো সংখ্যা আছে, এখানে 50 দিয়েছে, তোমরা অন্য কিছু দিতে পারো, 51 52 এইভাবে আছে। এভাবে আরো চলবে সংখ্যাগুলো, এটা চলবে, ঠিক আছে, শেষ নেই। এটা হলো স্বাভাবিক সংখ্যার যে নাম্বারগুলো আছে সেগুলো, সংখ্যাগুলো। এখানে শুরু কোথা থেকে হচ্ছে? 1 থেকে। তাহলে সব থেকে কি বলেছিলাম প্রশ্নটা? ক্ষুদ্রতম বা ছোট স্বাভাবিক সংখ্যা কোনটি, তাই তো? কোনটি হবে সেটা? সেটা হবে 1। এই সংখ্যাটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা। বড় বলতে পারবে? বড় সেই হিসেবে কিন্তু এখানে দেখে আমরা বলতে পারবো না। এটা গেল স্বাভাবিক সংখ্যা। তারপরের প্রশ্ন কি ছিল? শূন্য। ওই পেজে আছে, দেখো কোশ্চেন দেওয়া আছে 1 নম্বর পৃষ্ঠাতে। শূন্য কি একটি স্বাভাবিক সংখ্যা? তাহলে শূন্যটা কি এর মধ্যে আছে? এই যে সংখ্যাটা শূন্য এর মধ্যে নেই, তাহলে শূন্যটাকে আমরা কি বলবো? এটা স্বাভাবিক সংখ্যা হচ্ছে না, ঠিক আছে। এইগুলো আছে তোমাদের এই পেজে। পরে আছে পজিটিভ পূর্ণ সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এগুলো কি হবে? সংখ্যাগুলো 1 2 3 4 এভাবে চলবে। 1 2 3 4 মানে কি এখানে ধরো 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। তো এই যে সংখ্যাগুলো প্রত্যেকটার আগে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। প্লাস চিহ্ন, যেটা প্লাস চিহ্ন আছে, ঠিক আছে। প্লাস চিহ্ন সেটা দেয়া হচ্ছে না, কিন্তু আছে প্লাস চিহ্নটা। তো এইগুলোকে আমরা কি বলছি? পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো। এখানে এটা শুরু কোথা থেকে আছে? 1 থেকে। তাহলে যদি প্রশ্ন হয় সবচেয়ে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা কত, এখানে 1 বলবো আমরা, প্লাস 1 হবে সেটা, 1 বা প্লাস 1। আরেকটা আছে তোমাদের, দেখো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটা কেমন হবে? তো চিহ্নটা চেঞ্জ হবে, -1 থাকবে, -2 থাকবে, -3 থাকবে, -4 থাকবে, -5 থাকবে। এখানে নেওয়া হয়নি, এখানে +5 হবে, এভাবে চলবে সংখ্যাগুলো। এখানে কমা ডট ডট করতে হয়, মানে সংখ্যাগুলো শেষ নেই, চলছে এখানে, ঠিক আছে। তাহলে এগুলোকে ইনিশিয়াল, এটাকে কি বলা হচ্ছে? ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার। শুরু কোথা থেকে? -1। আচ্ছা, এখানে -1 বড় না -2 বড়? বড় কে? -1 বড়, -2 ছোট। তাহলে এখানে প্রশ্ন কি ছিল? সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেটা হবে কত? +1। আর এখানে প্রশ্নটা কি হবে? সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কারণ কি? -1 তো বড়, এগুলো যত এইদিকে যাবে মাইনাস যখন থাকছে আর সংখ্যাটা বেশি হচ্ছে, মানে কি এটার থেকে এটা ছোট হয়ে গেল। তাহলে এই যে সিরিজ আছে, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এর মধ্যে বড় কে? এর মধ্যে বড় হচ্ছে -1 বড় হবে, ঠিক আছে। এখানে -1টা বড় আসছে, এটা খেয়াল রাখবে। এখানে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা +1, আর এখানে বড় সংখ্যা হচ্ছে -1 ঋণাত্মক পূর্ণ সংখ্যাতে। ক্লিয়ার? এটা লিখতে পারো কোশ্চেনগুলো, আগের দিন বলেছিলাম, বলিনি মনে হয় না কোশ্চেন দুটো? এটা কোশ্চেন দুটো লিখে নাও। কোশ্চেন লেখো যে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনটি? অ্যান্সার লিখবে +1। লিখে নাও, এটা লেখা ছিল না আগের দিন। তো বললাম সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনটি? এরকম এগুলো এমসিকিউতে আসতে পারে, শূন্যস্থানে আসতে পারে, বুঝতে হবে, ঠিক আছে। নাম আছে, এর অঙ্কটা করে নে, নামটা বলছি, লিখে নে। কোশ্চেন, আরেকটা কোশ্চেন আছে, ওটা লিখেছো? কি বললাম আর বলবো কোশ্চেনটা? পরে কোশ্চেনটা বলছি। এখানে যে কোশ্চেনটা বললাম, এইটা কি দেওয়া আছে? -1, দেখো -1 -2 -3 -4 -5 এভাবে চলবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলছি? নেগেটিভ ইন্টিজার, আর বাংলাতে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে কোশ্চেনটা কি বলেছি? সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনটি? দেখো, সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনটি? অ্যান্সার লিখবে -1, ঠিক আছে। এখানে হবে +1,
আর এখানে -1 সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? দেখো পরে দেখো। আচ্ছা এইভাবে বলো, তাহলে শূন্য কি এখানে থাকবে? তোমাদের দেখো দেওয়াই আছে 2 নম্বর পেজে একদম নিচে, দেখো যার কাছে বই আছে দেখো, 0 ব্র্যাকেটে কোথায় লেখা আছে শূন্য, সেটাই বলা হচ্ছে শূন্য কি একটি পূর্ণ সংখ্যা হবে কি? লাইনটা দেখো কি বলা হচ্ছে, শূন্য একটি পূর্ণ সংখ্যা যা ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়। মানে শূন্য পূর্ণ সংখ্যা কিন্তু ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়। মানে এটা কি? মানে বলা হচ্ছে কি, এই যে লিখে রেখেছি শূন্য, এখানে শূন্যর আগে কোনো চিহ্ন আমরা নেব না। শূন্যর আগে যদি বলে +0 ঠিক, কেউ বলছে না স্যার -0 ঠিক, কোনটা ঠিক বলো? +0 ঠিক না -0 ঠিক না 0 ঠিক? 0 মানে শূন্য, কিছু নেই, সেখানে প্লাস মাইনাস কি আসছে? +0 যা -0 তাই। তাহলে এখানে আমরা +0 -0 কিছু ভাববো না, শুধু শূন্যই বলবো। কিন্তু আবার এখানে কি বলেছিলাম? এখানে বলেছিলাম কি শূন্য অবশ্যই একটা সংখ্যা, শূন্য অবশ্যই সংখ্যা। এবার এখানে দেখো যে সংখ্যাগুলো আছে কিছু না থাকলে কি বলা হয়? প্লাস চিহ্ন ধরা হয়। কিন্তু এটা শূন্য, ওটাতে ম্যাটার করে না, ঠিক আছে? এটা ফাঁকাই থাকবে, শূন্যই লেখা হবে। আর এখানে তোমাদের বলা হচ্ছে কি কোশ্চেনটা, শূন্য কি একটি পূর্ণ সংখ্যা যা ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়। মানে পূর্ণ সংখ্যার মধ্যে আছে, ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়। ক্লিয়ার হলো? এই হচ্ছে ব্যাপার। অসুবিধা আছে বুঝতে? আচ্ছা পরের কোশ্চেন দেখো, মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে? রেশনাল নাম্বার। সুন্দর করে লেখা আছে 3 নম্বর পেজে দেখো, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে p এবং q পূর্ণ সংখ্যা এবং q not equals to 0। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন, হ্যাঁ এটা বোঝাচ্ছে। এখানে পূর্ণ সংখ্যা জানলে এখানে বলা হচ্ছে কি p এবং q পূর্ণ সংখ্যা, p q বলা হচ্ছে পূর্ণ সংখ্যা হবে, এবং বলা হচ্ছে q not equals to 0। এই কথাটার মানে কি? q not equals to 0 মানে q এর মানটা আমরা শূন্য নেব না, শূন্য বাদ দিয়ে অন্য কিছু লেখো। এগুলো তোমরা বুঝতে থাকলে হবে, এগুলো বোঝার জন্য লেখাচ্ছি তো। আর কোশ্চেন গুলো যেগুলো বলছি সেগুলো তুলে রাখো। এখান থেকে শর্ট কোশ্চেন থাকে, এমসিকিউ শূন্য মানে শূন্যস্থান, যেটা শূন্যস্থান এমসিকিউ থাকে, বড় কোশ্চেনও থাকে, 2, 5 সব রকম থাকে কোশ্চেন। আর কি বলা হচ্ছে, p/q আকারে আমরা লিখতে পারবো। তাহলে এই শর্তগুলো আমাদের মানতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে কি বলবো? মূলদ সংখ্যা বলবো। তো অ্যান্সার লিখে রাখছো নাকি? লিখুন, কি লিখছো? এটা কিউ। তাই দেখো মূলদ সংখ্যাতে কি বলা হচ্ছে, যে সকল সংখ্যাকে আমরা p/q আকারে লিখব যেখানে p/q মূলদ সংখ্যা মধ্যে, মানে মূলদ সংখ্যা হতে পারে বা পূর্ণ সংখ্যা। ডিস্টার্ব হয়ে গেল, আবার বলছি, যে সকল সংখ্যাকে p/q আকারে লেখা যাবে যেখানে p/q বলা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এই নিচে যে সংখ্যাটা আছে থাকবে q, এটা 0 হবে না, কিন্তু p এর মান 0 হতে পারে। p এর মানটা 0 হতে পারে বা অন্য সংখ্যাও হতে পারে, বোঝা গেল? কিন্তু কিউ 0 হবে না কখনোই। কিউ 0 হলে কি হতে পারে, নিচে কোনো সংখ্যা মানে 0 দিয়ে ভাগ করা হয় যদি কাউকে, মানে ভগ্নাংশের মধ্যে, এটাকে কি বলা হয়? লব বলা হয় না হর বলা হয়? এটা কি আছে? এটাকে বলে লব, এটাকে বলে হর। তাহলে ভগ্নাংশের হরে আমরা 0 দিয়ে ভাগ করলে সেটা বাস্তব সংখ্যা আসে না, ঠিক আছে? সেটার এক্সিস্টেন্স নেই, অস্তিত্ব নেই, তো এটা 0 হবে না এখানে, বারবার বলছি। বুঝা গেল? তাহলে এখানে উদাহরণগুলো কি হতে পারে বলো? উদাহরণ কি হতে পারে? মূলদ সংখ্যার উদাহরণ 0 হতে পারে, পারে কি? অবশ্যই পারে। আমাদের কিউটা 0 নিচ্ছি না, আমরা পিটাকে 0 বলছি, তাহলে 0/, আমরা 1 লিখতে পারি, 0/2 লিখতে পারি, 0/3 লিখতে পারি। এখানে 0/x দিতে পারো, y দিতে পারো, y দিলাম, মানে y দিয়ে কি বলা হচ্ছে,
চল সংখ্যা বোঝানো হচ্ছে বা চলো সংখ্যা বোঝানো হচ্ছে। দেখো এখানে তাহলে কি বলছি, 0/1, 0/2, 0/3, 0/y, এরকম আরো অনেক সংখ্যা আছে, এগুলোকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। তো এই যে সংখ্যাগুলো এটাকে আমরা লিখতে পারি 0। ঠিক আছে, তাহলে প্রশ্ন লেখো, শূন্য কি একটি মূলদ সংখ্যা? এটা সত্য মিথ্যায় আসে, অনেকবার এসছে পরীক্ষাতে তোমাদের। ফার্স্ট সেমেটিভ বলো, থার্ড সেমেটিভ বলো, এটা সেকেন্ড সেমেটিভে দেয় না চ্যাপ্টারটা। কোশ্চেনটা লেখো, শূন্য কি একটি মূলদ সংখ্যা? শূন্য কি একটি মূলদ সংখ্যা, কোশ্চেনটা হবে। এগুলো ছিল আগের দিন, মানে লেখায়নি এটা, না মিস হয়ে গেছিল এটা। শূন্য 0 লিখতে পারো বা বানান করেও লিখতে পারো, সংখ্যায় লিখতে পারো, কথায় লিখতে পারো, ঠিক আছে, দুভাবে লেখা যায়। শূন্য কি একটি মূলদ সংখ্যা? অ্যান্সার লেখো, হ্যাঁ শূন্য একটি মূলদ সংখ্যা। শূন্য কি একটি মূলদ সংখ্যা? অ্যান্সার হবে ইয়েস, হ্যাঁ মূলদ সংখ্যা। এবার পরের কোশ্চেন লেখো, মূলদ সংখ্যার উদাহরণ দাও। মূলদ সংখ্যার উদাহরণ দাও বলছি, লেখো লেখো 1/2। 1 হচ্ছে কি পি এর জায়গাতে বসিয়েছি, আর 2টা কিউ এর জায়গাতে বসিয়েছি। আবার 1 2 কি আছে, পূর্ণ সংখ্যা আছে, শর্ত মিলে গেল। তাহলে 1/2 আমরা লিখতে পারি, 3/4 লিখতে পারি, -6/5 লিখতে পারি, মাইনাসও হবে। 3/4 বললাম তো, 1/2, 3/4, -6/5, 7/8 বসিয়ে দাও, 23/20 বসিয়ে দাও। আর বলবো, এই তো এখান থেকে 1/2 থেকে 1/2, 3/4, -6/5, 7/8, 23/20, এগুলো হচ্ছে মূলদ সংখ্যার উদাহরণ। আরো আছে, তোমরা বসাতে পারো। তোমরা একটা বলো, এখানে একটা দেওয়া আছে দেখো তোমাদের বইতে, -5/6, এটাও হবে। 22/3, এটাও হবে। 100/3 হবে, ওটাও হবে। এখানে ওই জন্য বিভিন্ন রকম লিখেছি। উপরের ভগ্নাংশের উপরের পার্টটাতে দেখো, উপরে কত আছে 1 লিখেছি, এখানে ছোট আছে, নিচে বড় আছে। আবার এখানে দেখো লবের যে উপরের জায়গাটা, এখানে 23 বড় আছে, এখানে ছোট আছে, দুটোই হবে। উপরে ছোট থাক বড় থাক ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে, দুভাবেই লেখা যায়। তো এটা হলো কি তোমাদের মূলদ সংখ্যার উদাহরণ। নেক্সট কোশ্চেন, অমূলদ সংখ্যার উদাহরণ দাও। অমূলদ সংখ্যার উদাহরণ দাও। আচ্ছা, তার আগে আরেকটা কোশ্চেন হবে, অমূলদ সংখ্যা কাকে বলে? কোনটা লিখে ফেলেছো ওটা? লিখুন লিখুন, অমূলদ সংখ্যার উদাহরণ দাও। আগের দিন বলছিলাম না এই কোশ্চেনটা, এই আগের দিন ছিল তোমাদের খাতায়, দেখো দেখো চেক করো, আছে। অমূলদ সংখ্যার অনেকগুলো লিখিয়েছিলাম, কি কি বলেছিলাম বলো তো সংখ্যাগুলো? হ্যাঁ দুটো লিখিয়েছিলাম, মূলদ অমূলদ, দেখো দুভাবে লেখা আছে, আছে তো? সেটাই বলছি, দুটো মানে মিক্স করে লিখিয়েছিলাম। আচ্ছা ওগুলো বলো তো সংখ্যাগুলো কি আছে। আচ্ছা কোশ্চেনটা কি বললাম, অমূলদ সংখ্যার উদাহরণ দাও। আচ্ছা লেখা আছে, লেখাগুলো বলো, কি সংখ্যা আছে? অমূলদ সংখ্যাটাতে বলবে, বলো একজন। √5 আছে, রুট, না ওগুলো না, অ্যান্সারটা বলতে বলছি। হ্যাঁ √7, তারপর রুট, আচ্ছা -√8 বলা যেতে পারে। রুট কত বলছি, 11 বললে, তারপর আর আছে, তিনটে ছিল। তাহলে এখানে অমূলদ সংখ্যা কি আছে, √5 আছে, √7 আছে, -√8 আছে, √11 আছে। আর রুট মানে আমরা কি বোঝাই, 5 আছে তার পাওয়ারে 1/2 আছে, এটার মানে রুট। এই 1/2 যে পাওয়ারটা দেওয়া মানে বসানো হচ্ছে, এটা রুটটাকে বোঝানো হচ্ছে। √5 মানে পাওয়ারে 1/2 আছে। যেমন ধরি আমরা √x লিখি, তাহলে √x বললে কি বলবো, √x মানেই হচ্ছে x এর পাওয়ারে কত, 1/2, ঠিক আছে।
এক্স দিয়ে আমরা যে কোনো সংখ্যা বসাতে পারি, আর এর আগে মাইনাসও হতে পারে অমূলদ সংখ্যাগুলো। উদাহরণ ক্লিয়ার হলো? ডাউট থাকলে বলো। আছে কিছু ডাউট? আচ্ছা, অমূলদ সংখ্যা কাকে বলে? তাহলে কি লিখবে? কোশ্চেনটা বলছি এবার। অমূলদ সংখ্যা কোশ্চেন লেখা আছে কি? না থাকলে লেখো। অমূলদ সংখ্যা কাকে বলে? কোশ্চেন লেখো, অমূলদ সংখ্যা কাকে বলে? অমূলদ সংখ্যা কাকে বলে? অ্যান্সার কে বলবে বলো? অমূলদ সংখ্যা কাকে বলে? এতক্ষণ যে বললাম, কে বলছিস বল? হুম, অ্যান্সারটা বলো। যে সকল তাদেরকে অমূলদ সংখ্যা বলে। এই তো লিখে নাও, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলে। ঠিক আছে, এখানে তোমাদের দেওয়া আছে দেখো, একটা 3 নম্বর পেজে মূলদ সংখ্যার দল বলা হচ্ছে। মূলদ সংখ্যার দল বলতে কি, ইংলিশে যাকে বলে কি, দল মানে কি বোঝানো হচ্ছে? গ্রুপ বলা হচ্ছে। অনেক সংখ্যা আছে দেখো, 0 আছে, 1 আছে, 2 আছে, মাইনাস দিয়ে কিছু পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশের প্লাস মাইনাস দেওয়া আছে। এই চকটা মনে রাখবে, 3 রকম কালি ব্যবহার করা হয়েছে তোমাদের 9 বইতে 3 নম্বর পেজে আছে। মূলদ সংখ্যাটা বললাম। আর অমূলদ সংখ্যা উদাহরণ তো হলো, কাকে বলে হলো। পরে প্রশ্ন বলি, দেখো আজকে অন্য একটা নিয়ম করাবো এগুলোর পরে। 4 নম্বর পৃষ্ঠায় উপরে দেখো, এটা হলো তো অ্যান্সারটা হলো, অমূলদ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না বা প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলে। উদাহরণ হচ্ছে এইগুলো। ঠিক আছে, এই নিচের এই জায়গাটা, এখান থেকে এইগুলো লিখবে। এইগুলো হচ্ছে অমূলদ সংখ্যার উদাহরণ। এটা বোঝানোর জন্য এগুলো বললাম। এগুলো হচ্ছে অমূলদ সংখ্যার উদাহরণ। পরের কোশ্চেন লেখো, সমতুল্য মূলদ সংখ্যা বলতে কি বোঝো? সমতুল্য মূলদ সংখ্যা বলতে কি বোঝো? সমতুল্য মূলদ সংখ্যা 5/6 নিচ্ছি। তোমাদের বইতে একটা সংখ্যা আছে 2/3 দিয়ে, আরেকটা বোঝাচ্ছি 5/6। এটা 2/3 বইতে আছে। এটা এর সমতুল্য মূলদ সংখ্যাগুলো কেমন দেওয়া আছে? 4/6 আছে, তারপরে আছে 6/9 আছে, তারপরে কত আছে? 8/12 আছে, আরো আছে, এখানে লেখা নেই, সেটা বসাতে পারো। তাহলে এখানে আমরা কিভাবে পাচ্ছি সমতুল্য মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা মানে কি, ভগ্নাংশ থাকবে উপরে, আর নিচে কি থাকবে? কি সংখ্যা থাকবে? পূর্ণ সংখ্যা থাকবে। তাহলে উপরে কত আছে? 2, নিচে 3 আছে, নিশ্চয়ই 2, 3 পূর্ণ সংখ্যা। মূলদ সংখ্যা এটা হয়ে গেল। ঠিক আছে, এবার কি বলা হচ্ছে? সমতুল্য। সমতুল্য মানে কি, এখানে আমরা যে সংখ্যাগুলো পাবো এইগুলো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে বা কাটাকাটি করতে হবে। যদি আমরা কাটাকাটি করি, আমাদের মেন যে সংখ্যাটা দেওয়া আছে 2/3, এটাতে আমরা ব্যাক করব, ফিরে আসবো, এটা সংখ্যাটা ফিরে পাবো। মানে কি, এখানে দেখো সংখ্যাগুলো দেখতে আলাদা, এখানে আছে 2, এখানে আছে 4, এখানে আছে 3, এখানে আছে 6, এখানে আছে 2, এখানে আছে 8 আছে, এখানে 3 আছে, এখানে আছে 12 আছে। তাহলে 2 আর 8 কি একই সংখ্যা? না তো। আবার 3 আর 12 আলাদা সংখ্যা। ঠিক আছে, কিন্তু এটা যদি আমরা কাটাকাটি করি, দেখো কাটাকাটি করলে কত আসছে? কত দিয়ে কাটা যাচ্ছে? এটা উপর নিচে 4 দিয়ে কাটা যাচ্ছে। 4 দিয়ে কাটলে কত? 2 পাচ্ছি, আর এখানে 4 দিয়ে কাটলে 3 পাচ্ছি। সেই সংখ্যাটাই ব্যাক করলো। ঠিক আছে, তাহলে দেখতে আলাদা হবে, কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে মেন যে সংখ্যাটা সেটা ব্যাক করবে। সেগুলোকে কি বলা হচ্ছে? সমতুল্য মূলদ সংখ্যা। আর এখানে কিভাবে পাচ্ছি দেখো, এটা পাচ্ছ তোমরা 2 গুণ করা হয়েছে, যে কোনো একটা মিলাও। উপরের সঙ্গে 2 গুণ করলে 4 হচ্ছে, এখানে 2 গুণ করলে 6 হচ্ছে।
এখানে দেখো 3 গুণ করা হয়েছে উপর নিচে, এখানে 4 গুণ করা হয়েছে। তাহলে আরেকটা লিখে রাখো উদাহরণ, এগুলো উদাহরণ বলছে, এটা উদাহরণ হলো, এটা 1 নম্বর উদাহরণ আছে, এটা 2 নম্বর উদাহরণ। কত বললাম? 5 এর 6। তাহলে এটা থেকে আমরা কত পাবো? 5 এর 6 থেকে কত পাবো? 2 গুণ করলে কত আসছে? 10 এর 12। তারপর 3 গুণ করলে 15 পাচ্ছি উপরে, নিচে 3 6 18 পাচ্ছি। 4 গুণ করলে 20/24 পাবো। 5 গুণ করলে 25/30 পাচ্ছি। তাহলে এখানে উপরে কত হবে? 25, নিচে হবে 30, এভাবে চলবে। আর তাহলে এগুলো হচ্ছে কি সমতুল্য মূলদ সংখ্যা। কার? 5 এর 6 এর সমতুল্য মূলদ সংখ্যা। ঠিক আছে, এইসব যদি উঠে যায় বাইরের স্টুডেন্টরা বলবে স্যার আপনি কোথায় পড়াচ্ছেন, আমরা যাবো, বলবে আপনার কোচিংয়ে ক্লাস করতে যাবো আমরা, নাকি? লিখেছো? হ্যাঁ, কোনটা? এখানে তোমাদের ওটা বলা হয়নি, এই তো এখানে লেখা আছে, দেখো সমতুল্য মূলদ সংখ্যা বলতে কি বোঝো। এখানে দেখো কত দেওয়া আছে, 4 এর 6, 6 এর 9, 8 এর 12 ভগ্নাংশগুলিকে 2/3 এর সমতুল্য মূলদ সংখ্যা বা ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার বা সমতুল্য ভগ্নাংশ ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস বলা হচ্ছে। ঠিক আছে, এভাবে লিখে দেবে। মানে কি, যে সংখ্যাগুলো আমরা দেওয়া আছে সেগুলো কি বললাম, লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে একটাই সংখ্যা পাবো, যেমন আছে সেরকমই বসাবে। আবার বলছি শোনো, 4 এর 6, 6 এর 9, 8 এর 12 কমা কমা আছে মাঝখানে, ভগ্নাংশগুলিকে 2/3 এর সমতুল্য মূলদ সংখ্যা বা ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বারস, আরেকটা নাম বলা হচ্ছে বা সমতুল্য ভগ্নাংশ বা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস বলা হচ্ছে। হ্যাঁ, এটাই তোমাদের কাকে বলে বা বলতে বোঝানো হচ্ছে। পরের কোশ্চেন লেখো। কোশ্চেন কি আছে দেখো, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে উদাহরণ দাও। কোশ্চেন লিখে রাখো, কোশ্চেন লেখো, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে উদাহরণ দাও। আচ্ছা, পেজ নাম্বার 4 উপরের দিকে দেখো, নীল বক্সে নীল কালির মধ্যে আছে। দেখো একবার বলছি কি বলা হয়েছে। এটা মূলদ সংখ্যার থেকে কিছুটা আছে। মূলদ সংখ্যাকে কাকে বলে সেটা বুঝতে হবে। তারপর এটা p/q কে মূলদ সংখ্যা বলা হবে যদি p/q পূর্ণ সংখ্যা হয় এবং q ≠ 0 হয়। নত ইকুয়াল টু বলতে সমান নয়, 0 মানটা নেবো না, q এর মান আগেই বললাম মূলদ সংখ্যাতে সেটাই আছে। তারপরে কি বলা হয়েছে, প্রয়োজন মতো p/q লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। আর কি বলা হচ্ছে, অর্থাৎ p ও q এর মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকবে না। ঠিক আছে, এই লাইনটা দাগ দাও তোমরা, এটা তোমাদের ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে এই সংজ্ঞাটার জন্য। পরস্পর মৌলিক সংখ্যাতে কি বললাম, যা বলছি সেটা শোনা বাদে হাসাহাসি দেখ, যেটা বলছি কি বললাম, পি ও কিউ এর মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকবে না। এই লাইনটা আন্ডারলাইন করো, পি ও কিউ এর মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকবে না। এখানে একটা উদাহরণ নিচ্ছি যেটা পরস্পর মৌলিক সংখ্যা হবে না। প্রথমে হবে না সেটা বলছি, দেখো দুটো সংখ্যা নেওয়া যাক, 10 নেওয়া হলো আর 12 নেওয়া হলো। ভালো করে শুনবে, আর দেখো কি লিখছে। 10 থেকে আমরা কি পাচ্ছি, এটাকে যদি আমরা 10টাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি বা এটার থেকে আমরা ভাগ করি, কোন কোন সংখ্যা দিয়ে আমরা 10টাকে ভাগ করতে পারবো? অবশ্যই 5 দিয়ে ভাগ করা যাবে, আর 2 দিয়ে ভাগ করা যাবে, আর 1 দিয়ে তো অবশ্যই যাবে, 1 দিয়ে সব সংখ্যাই ভাগ করা যাবে। আচ্ছা, 10 দিয়েও ভাগ করা যাবে, কিন্তু 10টা আমি নিলাম না, 10 দিয়ে তো ভাগ করা যাবে 10কে, সেটাও 10টাও লিখে রাখো, এটা বসানো যাক। 12, এটাকে আমরা যদি ভাগ করি কি কি সংখ্যা পাবো? ছোট থেকে সাজানো হোক। 1 2 হবে, 3 হবে, 3 হবে,
আচ্ছা, এটা হবে 5 হবে, 6 আসছে, আর তারপরে 12 আসছে, এইগুলো পাচ্ছ। তাহলে 12কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারছি, 2 দিয়ে ভাগ করতে পারছি, 3, 4, 6, 12 এই সংখ্যাগুলো দিয়ে 12কে ভাগ করতে পারছি। আর 10কে আমরা 1, 2, 5, 10 এই সংখ্যা দিয়ে 10কে ভাগ করতে পারছি। এবার কি বলা হয়েছে, 1 ছাড়া এই যে সংখ্যাটা 1, এই 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না। মানে কি, আমরা কি কি সংখ্যা নিয়েছি, আমরা সংখ্যা নিয়েছি 10 আর কত নিয়েছি, 12 নিয়েছি, এই দুটো সংখ্যা নিয়েছি। তাহলে 1 ছাড়া সাধারণ উৎপাদক মানে কি, এমন সংখ্যা যেটা দিয়ে এটাকেও ভাগ করা যাচ্ছে, এটাকেও ভাগ করা যাচ্ছে, সেরকম সংখ্যা থাকবে না। কোনটা বাদ দিয়ে, 1 বাদ দিয়ে। তাহলে এখানে দেখো 2 আছে, 2 এর মধ্যেও আছে, এখানেও আছে, আর কিছু আছে, আর মিল নেই, কিন্তু 2 এসে যাচ্ছে, এই জন্য হবে না এটা। তাহলে এটাকে আমরা কি বলছি, যে সংখ্যাটা 10 আর 12 এটাকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলতে পারবো না। বুঝা গেল? কারণ কি, 1 ছাড়া অন্য আরেকটা সাধারণ উৎপাদক এসছে, 2 সেটা। ক্লিয়ার হলো? এটা হবে না। যেটা হবে সেটা একটা উদাহরণ বলছি, দেখো। সাত আর 8 নিলাম, এটাকে আমরা কি কি দিয়ে ভাগ করতে পারি, 1 দিয়ে ভাগ করতে পারি, 7 দিয়ে ভাগ করতে পারি। 8টাকে আমরা কি কি দিয়ে ভাগ করতে পারি, 1 বসালাম প্রথমে, 1 হচ্ছে, তারপরে 2, 4, 8, আর কিছু সংখ্যা পাবো, পাচ্ছি না। তাহলে এখানে দেখো, এটার মধ্যে 1 আছে, ভাগ তো অবশ্যই করা যাচ্ছে 1 দিয়ে, এটাকে 1 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক আছে, নেই। তাহলে 7, 8, 7, 8 এই সংখ্যা দুটোকে আমরা কি বলছি, পরস্পর মৌলিক সংখ্যা হবে। ঠিক আছে, লিখে রাখো। 7 ও 8 এখানে ও দিয়ে দাও। আচ্ছা, দুটো উদাহরণ বলছি, 7 ও 8 এবং 5 ও 6, দুটো উদাহরণ বললাম। একটাকে দিলাম 7 ও 8, এটা একটা, আর এটা বলছে 5 ও 6। 7 ও 8 এবং 5 ও 6 এরা পরস্পর মৌলিক সংখ্যা। এরা পরস্পর মৌলিক সংখ্যা। পেজ নাম্বার 6 দেখো, হলুদ বক্সের মধ্যে সূত্র আছে দুটো। এটা কাজ দিয়েছিলাম, তোমাদের তো দাগ দেওয়া আছে, কার বই করা হয়েছিল, করোনি? এই সূত্র দুটো তোমরা খাতায় লিখে রাখবে, নাম্বার 1, 2 সূত্র লিখে রাখবে। এটা দেখো, কোষে দেখি 1.1, একের দাগ, 2 দাগের অঙ্কের উত্তর বলে দিয়েছি। ঠিক আছে, 1, 2 উত্তর বলা আছে। নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করো। এই 3 দাগে একটা কাজ নিয়ে নাও, 3 দাগে দেখো এখানে করা আছে। এই যেখানে 4 পেজে 5 পেজে তোমরা উত্তর পেয়ে যাবে 3 দাগেরটা। যেটা করাবো সেটা হচ্ছে 4 দাগের অঙ্ক।
বসে দেখি 1.1 এর 4 এর দাগেরটা দেখো। এখানে আগে সূত্রটা ভালো করে বোঝো। দুটো সংখ্যা বলা হচ্ছে, এক্স ওয়াই দিয়ে সংখ্যাগুলো বোঝানো হচ্ছে। এক্স ও ওয়াই ধরো দুটো সংখ্যা, এখানে শর্ত কি বলা হয়েছে, এক্সটা লেস দেন ওয়াই, মানে কি বড় কে, দুটোর মধ্যে এক্স ওয়াই এর মধ্যে বড় কে, ওয়াই বড় বলা হচ্ছে। বোঝা যাচ্ছে কি বলা হয়েছে, এক্স ও ওয়াই দুটো সংখ্যা, এদের মধ্যে এক্স লেস দেন ওয়াই, মানে বড় কোনটা, ওয়াইটা বড়। ঠিক আছে, এবারে আমাদের বলা হচ্ছে কি এই দুটো সংখ্যার মধ্যে, ধরো এখানে একটা দাগ টানা হলো, এরকম কোথাও একটা এক্স আছে, এরকম কোনো এক জায়গাতে ওয়াই আছে, বড় বলা হচ্ছে, তাহলে এখানে একটা পজিটিভ মান আসবে, ওয়াই এর দিকটা বেশি হবে, আর এটা জিরোর দিকে কাছে আসবে সংখ্যা রেখাতে। ঠিক আছে, এই শর্তে এবার এদের মধ্যে আমরা একটা মূলদ সংখ্যা খুঁজবো, এক্স ওয়াই মূলদ সংখ্যা, তার মাঝখানে একটা মূলদ সংখ্যা খুঁজবো। সূত্রটা কি আছে দেখো, সূত্র বলা হচ্ছে কি সংখ্যা দুটোকে আমরা যোগ করে দেব, যেটা আছে এক্স প্লাস ওয়াই আমরা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। ক্লিয়ার, যে সংখ্যা দেবে এক্স ওয়াই আমরা যোগ করে দেব, যেটা পাবো সেটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা এমন একটা সংখ্যা পাবো এক্স ওয়াই এর মাঝখানে ঠিক সেই সংখ্যাটা, মূলদ সংখ্যাটা আছে। এখানে দেখো তোমার এখানে মাইনাসও থাকতে পারে, এক্সও মাইনাস হতে পারে, ওয়াইও মাইনাস হতে পারে, কিন্তু ওয়াইটা বড় হবে বলা হচ্ছে। এই হলো সূত্রটা। অঙ্ক দেখো, আগে একটা সহজ অঙ্কটাই করা হোক। 4 এর 1-এরটা দেখো, এখানে কি কি সংখ্যা দেওয়া আছে, 4 ও 5 দুটো সংখ্যা আছে, বড় কে, 5 নিশ্চয়ই বড়। ঠিক আছে, তাই লেখো 4 ও 5। কি প্রশ্ন হচ্ছে কি মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা আছে, লেখো 4 ও 5 মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা দুটির, মূলদ সংখ্যা দুটির মধ্যে অবস্থিত একটি মূলদ সংখ্যা হলো, এইভাবে লিখবে তোমরা, 4 ও 5 মূলদ সংখ্যা দুটির মধ্যে অবস্থিত একটি মূলদ সংখ্যা হলো, মূলদ সংখ্যা হলো। 4 ও 5 এর মধ্যে অবস্থিত একটি মূলদ সংখ্যা হলো। সূত্র হিসাবে দেখো কি লিখবে, 4 + 5 সংখ্যা দুটো যোগ করে দেওয়া হবে, আর কত দিয়ে ভাগ করা হবে, 2 দিয়ে ভাগ করবে, তাহলে কত পাওয়া যায়, যোগ করলে কত হবে, 4 5 9 পাবো, এটা 2 দিয়ে ভাগ করবো, এটা কিন্তু দশমিক আনা হবে না, মূলদ সংখ্যা বলেছে, 9/2 থাকবে। এটা হয়ে গেল অ্যান্সার। সহজ অঙ্ক এগুলো। সংখ্যা, হ্যাঁ ওটা বসাবো তো বললাম, আগের পেজে আছে, এখান থেকে দেখে নেবে, এটা এইটাই ছিল, এখানে এই যে আছে না, এখান থেকে বসিয়ে নেবে, না পারলে এটা। আরেকটা সংখ্যা দেখো, এটা হয়ে গেল 4 এর 1-এর দাগ। পরের অঙ্ক, 4 এর 2-এরটা কি হবে বলো, 1 ও 2 আছে, এটা মুখে মুখে হয়ে যাচ্ছে, কত হবে 4 এর 2-এরটা, 1 আর 2, 1 আর 2 হলে কত হবে 1, এখানে 2 হবে, 1 ও 2 মূলদ সংখ্যা দুটির মধ্যে অবস্থিত একটি মূলদ সংখ্যা, কত হবে 1 + 2/2 হবে, কত হয়, এটা যোগ করলে 3 এর 2 আসছে, হয়ে গেল। ঠিক আছে, 1 + 2/2 যোগ করলে 3 এর 2 পাবে। পরেরটা একটু জটিল ক্যালকুলেশন আছে, বল। পরেরটা ক্যালকুলেশন দেখ, এটা আছে 3 এর দাগেরটা, এটা একটু অন্যরকম ক্যালকুলেশন হবে। 4 এর 3-এরটা, এখানে কি কি সংখ্যা বলা হয়েছে দেখো, 1 এর 4 আর কত আছে, 1 এর 4 ও 1 এর 2, এদের মধ্যে বড় কে, এখানে দেখো মনে রাখবে, যখন দুটো ভগ্নাংশ দেওয়া থাকবে, ঠিক আছে,
উপরে একই আছে, উপরে কত আছে, উপরে 1 আছে, এখানে উপরে 1 আছে, এখানে 4 আছে, এখানে 2 আছে। তাহলে যখন উপরের পার্টটা মানে লবের পার্টটা একই, হর যেখানে বড় হবে সেটা ছোট সংখ্যা হবে। মনে থাকবে কি বলছি? উপরে দেখো একই আছে, একই সংখ্যা আছে, 1 1 আছে, এখানে আছে 4, এখানে আছে 2 আছে, এখানে 4, এখানে 2, তাহলে 4 বড়। নিচে যখন বড় সংখ্যা দিয়ে ভাগ করা হবে এটা হবে ছোট, আর এই 1/2টা হবে বড়। তাহলে এখানে y কোনটা? 1/2টা হচ্ছে y, ঠিক আছে? তাহলে কি হচ্ছে অ্যান্সারটা? 1/4 ও 1/2 মূলদ সংখ্যা দুটির মধ্যে অবস্থিত একটি মূলদ সংখ্যা হলো। একই সূত্র, 1/4 প্লাস 1/2 বাই কত হবে? বাই 2 হবে। আর এখানে অ্যান্সার দেখো, উপরেটা আমরা যোগ করব, উপরে যোগ করে কত পাচ্ছি? উপরে যোগ, ভগ্নাংশের যোগ, মনে আছে কি করতে হয়? কি করতে হয়? সব ভুলে গেছিস? এটা আলাদা, এই দুইটা আমরা এখানে আগে লিখে দিলাম, দুইটা লেখা হলো। হ্যাঁ, এখানে দেখো 1 4 প্লাস 1 2 আছে, তাহলে 1 4 আর 1 2 এর মধ্যে নিচে যেটা আছে 4 আর 2, 4 আর 2 কে আমরা লসাগু করব। 4 আর 2 লসাগু করলে কত পাওয়া যায়? 4 পাওয়া যায়। লসাগু করে বোঝাতে হবে। আর এটাকে 2 দিয়ে ভাগ কর, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 দুগুণে 4, 2 1 2, তাই তো? তাহলে এখানে কি করতে হবে? একবার দিয়ে সংখ্যাগুলো গুণ করে দাও, 2 আর 2 গুণ করলে হচ্ছে কত? 4, তাহলে 4 হচ্ছে এখানকার লসাগু পেলাম। তারপর কি করতে হয়? নিচের সঙ্গে নিচে ভাগ, 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 পাচ্ছি, সেই 1 এর সঙ্গে উপরের 1 গুণ হবে, 1 × 1 1ই হয়, মাঝে প্লাস চিহ্ন। আবার এখানে এই 2 দিয়ে 4 কে ভাগ করতে হবে, কত হয়? 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 পাচ্ছি, তাহলে 2 এর সঙ্গে 1 গুণ হবে, 2 কে 2 হলো। বুঝে গেল? তাহলে উপরে কত পাচ্ছি আমরা? উপরে পাচ্ছি 1 + 2 3, আর নিচে পাচ্ছি কত? 4 পাচ্ছি, তাই তো? 1 + 2 উপরে হলো আর নিচে হলো 4। আর এই যেটা এটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ বলতে কি? ভগ্নাংশ উপর নিচে হয়, মানে নিচে কিছুরই মানে কি 1 থাকে, সেই 1টা চলে যাবে উপরে, 2টা আসবে নিচে। আবার বলছে এই জায়গাটা এটা যোগ করবে, 1 + 2 মানে কত? 3 হলো, 4 নিচে বসে গেল। আর এই যে ভগ্নাংশটা আছে এটা 2 আছে, নিচে আমরা 1 নিলাম, তো এটা কি হয়? জাম্প করে উপর নিচে, ঠিক আছে, চেঞ্জ হয়। তাহলে 1টা বসবে উপরে আর 2টা আসবে নিচে। এবার গুণ করে দাও, এটা গুণ করলে উপরে উপরে কত হচ্ছে? 3 × 1 3 হবে, আর 4 × 2 8 হবে। তাহলে অ্যান্সার পাচ্ছ কত? কত হবে অ্যান্সার? 3/8 হবে। এখানে অ্যান্সার পাচ্ছি আমরা 3/8 পাবো অ্যান্সার। আরেকটা লাস্ট অঙ্ক মাইনাস দিয়ে করাবো, লিখে নাও, এটা 3/8 হবে। মাইনাস দিয়ে করাই, ওই জায়গাটা শেষ করো আজকে। আর একটা বড় পার্ট আছে তোমাদের, আর এই যে বড় সূত্র, সেকেন্ড সূত্র দিয়ে পরের অঙ্কগুলো হবে। কেউ আছে এই ক্লাস পেতে পারো যদি ইচ্ছা হয়, ঠিক আছে? এই নামে ইউটিউবে গিয়ে সার্চ করবে, সার্চ করেই দেখবি। একবার এই নামটা ইউটিউবে তুই সার্চ ওতে লিখে দেখবি আসে কিনা, আসে, চলে আসবে। স্পেলিং যদি ঠিকঠাক দিস চলে আসবে। দেখ পরের অঙ্ক দেখ, হয়েছে? লিখেছো? SARADHALEARNINGKENDR, ঠিক মুছে দিচ্ছে। মাত্র 10 টাকার ক্যাডবেরি খাই বলছিস, তার ইয়ার খাওয়াতে পারবো না। আচ্ছা দেখো, আচ্ছা অঙ্কটা দেখো, এটা ভালো করে শোনো। এটা মাইনাস দিয়ে আছে, বোঝার চেষ্টা করো অঙ্কটা। 4 এর 4 কত আছে এটা? এই সংখ্যাটা দেখো ভালো করে, -1 একটা সংখ্যা আছে, আর একটা সংখ্যা কত আছে? -1 ও 1/2 আছে। এখানে বলো বড় কে আছে? -4 এর 4টা বলছি, মাইনাস দিয়ে সংখ্যা আছে। -1 বড় না 1 এর 2 বড়? 1 এর 2 বড় হবে। হ্যাঁ, এটা -1 আর 1 এর 2 বলতে 0.5 হয়, 1 এর 2 বড় হবে, 0.5 বা 0.5 একই লেখা হবে। -1 ও 1/2 মূলদ সংখ্যা দুটির মধ্যে অবস্থিত একটি মূলদ সংখ্যা হলো। সূত্র x + y মানে কি? -1 প্লাস 1/2 হলো, /2 বসিয়ে দেবেন। এবারে দেখো এই -1 আর +1/2 হিসাব করলে কত পাবো? -1 + 1/2
এটা হিসাব করলে পাচ্ছি আমরা কত, -1/2 পাবো। আর লসাগু করলে নিচে লসাগু কত হবে, এটা একেবারে বসিয়ে দিলাম, যে লসাগু করো কত হচ্ছে 2 লসাগু পাবে। এখানে যখন একটাই সংখ্যা থাকবে, মূলত সংখ্যা না, এটা পূর্ণ সংখ্যা, একা বসে থাকবে, তখন এই লসাগু দিয়ে এটাকে গুণ করবে। এই ভালো করে শুনবে, 1 দিয়ে এটাকে গুণ করলে কত পাবে, 2 পাওয়া যাবে। কিন্তু আগে মাইনাস আছে, -2 হবে, আর এখানে পাবে +1। তো এটা হিসাব করলে কত হয়, -2 + 1 হিসাব করলে কত, উপরে -1 আসছে। এটা বুঝতে পেরেছো, বুঝে যায়নি? চার একবার দেখো, এখানে কি বলছি, এই দুটো সংখ্যার মধ্যে ভগ্নাংশের নিচে 2 আছে, লসাগু 2 হবে। যখন এখানে শুধু পূর্ণ সংখ্যা থাকবে, এই ভগ্নাংশ দিয়ে পূর্ণ সংখ্যাকে গুণ করবে, ঠিক আছে? এখানে ভগ্নাংশের মধ্যে লসাগু 2 পেয়েছি, 2 দিয়ে -1টা গুণ হবে, 2 এর সঙ্গে -1 গুণ করলে কত হয়, 2 একে 2 হয়, আর মাইনাসটা বসে গেল, -2 হলো, প্লাস চিহ্ন আছে, এখানে 2 2 ভাগ চলে যাচ্ছে, 1 হবে, সেই 1 এর সঙ্গে এই 1টা গুণ হয়, 1 একে 1, নিচের সঙ্গে নিচে ভাগ হবে, যেটা অ্যান্সার হবে সেই অ্যান্সারটার সঙ্গে উপরে গুণ হবে। ক্লিয়ার? তাহলে এখানে -2 + 1, এবার এটা হিসাব করলে পাচ্ছ কত, -1 পাবে, নিচে 2 পাবে, বুঝে গেল? তাহলে এখান থেকে অ্যান্সার আমরা কত পাচ্ছি, অ্যান্সার পাচ্ছি না, অ্যান্সার উপর থেকে আমরা কত পেলাম, উপরে পাচ্ছি -1/2 পেলাম উপরের জায়গা থেকে, আর নিচে কত আছে, নিচে 2 আছে। এটা আবার দেখো একটু হিসাব করতে হবে, এটা চেঞ্জ করতে হবে আগের মতো, -1/2 আছে, আর এখানে গুণ কত বলেছিলাম, এটা ওই সাইডের হিসাবটা, এখানে 1 লিখে নেবে বোঝার জন্য, 1টা চলে যাবে উপরে, আর 2টা কোথায় আসবে, নিচে আসবে। 0 কেন হবে, 0 হবে না এটা, যখন এখানে তোমার প্লাস চিহ্ন থাকতো, যদি -1/2 + 1/2 হতো তাহলে 0 হতো, কিন্তু এখানে গুণ আছে, ঠিক আছে? গুণ থাকলে 0 হয় না। এটা অ্যান্সার পাবে, এটা আবার বলছি দেখো, -1/2 হবে, বসে গেল, এখানে নিচে 1 দিয়ে দেবে, সংখ্যাটা চেঞ্জ করবে উপর নিচে, আগে এখানে গুণের চিহ্ন দেবে, দিলে 1 হবে উপরে, আর নিচে 2টা আসবে। এবার গুণ করে দাও, -1 এর সঙ্গে +1 গুণ করলে কত হয়, -1, এই শোন না এদিকে, -1 এর সঙ্গে +1 গুণ করলে কত, -1, আর এখানে 2 2 হচ্ছে 4, তাহলে অ্যান্সার কত হচ্ছে, -1 উপরে, -1 হবে উপরে, আর নিচে হবে 4, এই হলো অ্যান্সার তোমাদের। আরে উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা গুণ হবে, নিচের সঙ্গে নিচেরটা গুণ হবে, -1 এর সঙ্গে 1 গুণ করে পাওয়া যাচ্ছে -1 উপরে, আর 2 আর 2 গুণ করে হচ্ছে 4, -1/4 হবে অ্যান্সার। এর পরের গুলো দেখো, 5 এর দাগে 6 এর দাগে 3টি আছে, 6টি মূলদ সংখ্যা বলেছে, তখন এই সেকেন্ড সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এটা বাড়ির কাজ থাকবে, তোমরা পারলে করবে। আমার ক্লাস আবার বৃহস্পতিবার আছে, হ্যাঁ, এই যা লেখা হয়নি লিখে নিয়ে যাবে। হ্যাঁ, এই তোদের টাইম টাইম তো মোটামুটি, তোমাদের কখন এসছো আজকে, সব 8টাতে এসছো তো, এখন পরে কিন্তু 7:30টায় হবে ওটা, হ্যাঁ।